আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি ক্লাস নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। আমরা করছি ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ, চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। অভিব্যক্তি ও অভিযোজনের আচরণগত অভিযোজন নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে শিম্পাঞ্জিদের আচরণগত অভিযোজন নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনা করব মৌমাছিদের আচরণগত অভিযোজন নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিষয় নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখতে তোমাদের সুবিধা হবে। তাহলে মৌমাছির আচরণগত অভিযোজনে আমরা কি দেখি না, দেখো শ্রমিক মৌমাছির আমরা তো জানি মৌচাকে সাধারণত 3 রকমের মৌমাছি থাকে: শ্রমিক মৌমাছি, পুরুষ মৌমাছি এবং রানী মৌমাছি। তাহলে মৌচাকের সমস্ত কাজ করে কে আমরা জানি না, শ্রমিক মৌমাছিরা সমস্ত কাজ করে। শ্রমিক মৌমাছিরা যাদের আমরা ফরেজার বা স্কাউট বলেই, তারা খাবারের সন্ধানে দূর দূরান্তে উড়ে বেড়ায় এবং খাবারের খোঁজ পেলে মৌচাকে ফিরে এসে বিশেষ ধরনের নৃত্য পরিবেশন করে। নৃত্যের মাধ্যমে সঙ্গীদের ফুলের অবস্থান ও দূরত্ব বোঝায়। একে মৌ নৃত্য বা মৌ ভাষা বলা হয়। এই নৃত্যের মহড়া দেখতে অনেকটা ইংরেজি 8 অক্ষরের মতো দেখায়। এরকম নৃত্যকে ওয়াগল নৃত্য বলে। তাছাড়াও আরও এক ধরনের নৃত্য আছে যাকে চক্রাকার নৃত্য বা রাউন্ড ড্যান্স বলা হয়। ওয়াগল নৃত্যের সময় তাদের উদরও আন্দোলিত হয়। মৌমাছিটি কীভাবে নাচছে এবং কতক্ষণ ধরে নাচছে তার উপর ভিত্তি করে অন্যান্য মৌমাছিরা মৌচাক ছেড়ে বেরিয়ে পড়ে এবং দ্রুত খাবারের উৎসের দিকে ধাবিত হয় বা পৌঁছে যায়। তাহলে বুঝতে পারলে, তাহলে এদের যে নৃত্যটি, তাহলে কীভাবে নৃত্যটি হয় এবার সেই সম্বন্ধে আলোচনা করব। এসো তাহলে প্রথমে দেখো একে চক্রাকার নৃত্য। চক্রাকার নৃত্য বা রাউন্ড ড্যান্সও বলা হয়। খাদ্যের উৎস একশো মিটারের মধ্যে হলে এরা চক্রাকার নৃত্য করে। চক্রাকার নৃত্য করে। তারপরে 2 দেখো ওয়াগটেল নৃত্য বা ওয়াগল নৃত্য। এর অনেকগুলো সংকেত আছে, এতে আবার অনেকগুলো সংকেত আছে এই ওয়াগটেল নৃত্য বা ওয়াগল নৃত্যে। খাদ্যের উৎস 100 মিটারের বেশি হলে, তাহলে খাদ্যের উৎস 100 মিটারের বেশি হলে এরা ইংরেজি 8-এর মতো নৃত্য করে ও উদর আন্দোলিত করে। 2 এই নৃত্যের অভিমুখ যদি ঊর্ধ্বমুখী হয়, এই নৃত্যের অভিমুখ যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে বুঝতে হবে খাদ্যের অবস্থান সূর্যের দিকে। তাহলে বুঝতে হবে
তাহলে বুঝতে হবে খাদ্যের অবস্থান সূর্যের দিকে। তিনে, যদি নৃত্যের অভিমুখ নিচের দিকে হয়, যদি নৃত্যের অভিমুখ নিচের দিকে হয় তাহলে বুঝতে হবে খাদ্যের অবস্থান সূর্যের বিপরীত দিকে। খাদ্যের অবস্থান সূর্যের বিপরীত দিকে। চারে, যদি এরা বাম দিকে, যদি এরা বাম দিকে 60 ডিগ্রি কোণ করে নৃত্য করে, কোণ করে নৃত্য করে, তাহলে বুঝতে হবে চাকের বাম দিকে 60 ডিগ্রি কোণে খাদ্য অবস্থিত। পাঁচে, আবার যদি এরা ডান দিকে, ডান দিকে 120 ডিগ্রি কোণ করে তাহলে বুঝতে হবে চাকের ডান দিকে 120 ডিগ্রি কোণে খাদ্যের অবস্থান। তাহলে বুঝতে পারলে যে মৌমাছির আচরণগত অভিযোজন কিভাবে তারা খাদ্যের অবস্থান নির্ণয় করে। এবারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অভিযোজন ও অভিব্যক্তির সম্পর্ক। দেখো, পৃথিবীর পরিবেশের পরিবর্তন সবসময় ঘটছে। তাহলে পরিবেশের পরিবর্তন সব সময় ঘটছে। অর্থাৎ পৃথিবীর পরিবেশ সদা পরিবর্তনশীল।
এই পরিবর্তনশীল পরিবেশে এই পরিবর্তনশীল পরিবেশে এই পরিবর্তনশীল পরিবেশে জীব সব সময় নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে মানিয়ে নেওয়ার চেষ্টা করে গঠনগত শারীরবৃত্তীয় আচরণগত নানান পরিবর্তনের মাধ্যমে সার্থকভাবে পরিবেশে অভিযোজিত হওয়ার ফলে জীবদেহে নতুন নতুন স্থায়ী বৈশিষ্ট্যের আগমন ঘটে যা কালক্রমে নতুন প্রজাতির জন্ম দেয় প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কোনো জীবের পপুলেশনে অভিযোজিত বৈশিষ্ট্য বা অভিযোজনের উদ্ভব ঘটে জীবের অভিব্যক্তি ঘটে
আর যারা অভিযোজিত হতে পারে না, অভিযোজিত হতে পারে না, তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়, তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়। তাই অভিব্যক্তির মূল ভিত্তি হল অভিযোজন। তাহলে বুঝতে পারলে যে অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে কি সম্পর্ক আছে। দেখো, আমরা জানি কি মাছ থেকে ধরো উভচর থেকে সরীসৃপ থেকে স্তন্যপায়ী পাখি, এগুলোর উৎপত্তি হয়েছে আমরা জানলাম। কিন্তু এর মাঝে জানতে হবে আমাদের কি করে আমরা জানলাম যে এই মাছ থেকে ধরো এদের উৎপত্তি হয়েছে। তাহলে এই মিসিং লিঙ্ক বিষয়টা আমাদেরকে জানতে হবে। মিসিং লিঙ্ক বিষয়টা কি না, ধারাবাহিক বিবর্তনের মধ্যে উপযুক্ত প্রমাণের অভাবে অভাব থাকায় বিবর্তনের ইতিহাসে বেশ কিছু ফাঁক বা গ্যাপ রয়ে গেছে। অনুমান করা হয় যে ওই ফাঁকগুলিতে এমন কোনো ধরনের জীব ছিল, যাদের খোঁজ পাওয়া যায়নি। এই রকম খোঁজ না পাওয়া জীবদের মিসিং লিঙ্ক বলে। বা হিতযোজক। দেখো, বিবর্তনের ইতিহাসে কিছু কিছু এরকম জীবাশ্ম পাওয়া গেছে যেগুলো থেকে বিজ্ঞানীরা বা প্রকৃতিবিদরা প্রমাণ করেছেন যে
সরলতম জীব থেকে উন্নতর এবং জটিল জীবের উৎপত্তি হয়েছে। যেমন ধরো রাইনিয়া। রাইনিয়া এক ধরনের উদ্ভিদের জীবাশ্ম পাওয়া গেছে। যার বদলে মস ও ফান বর্গের বৈশিষ্ট্য পাওয়া যায়। তাহলে দেখো মস এবং ফান, তাহলে মস একটু অনুন্নত, তার চেয়ে আর একটু উন্নত হচ্ছে ফান। দেখো হংসচঞ্চু, অঙ্গুরিমাল ও সন্ধিপদির বৈশিষ্ট্য পাওয়া যায়। তাহলে অঙ্গুরিমালের চেয়ে একটু উন্নত সন্ধিপদির। তারপরে দেখো লাংফিশ। মাছ ও উভচরের বৈশিষ্ট্য পাওয়া যায়। মানে এদের শরীরে মাছেরও কিছু বৈশিষ্ট্য আছে, উভচরেরও কিছু বৈশিষ্ট্য আছে। আমরা যেমন আলোচনা করেছি কি যে মাছ থেকে ধরো উভচর এসছে, তাহলে মাছের কিছু বৈশিষ্ট্য আছে, উভচর, এটা এই জীবাশ্মটি তা প্রমাণ করে। তারপরে ধরো আর্কিওপটেরিক্স। এও একটি জীবাশ্ম পাওয়া গেছে, যার মধ্যে কি ছিল না সরীসৃপ ও পাখির বৈশিষ্ট্য পাওয়া যায়। পাখির বৈশিষ্ট্য পাওয়া যায়। তাহলে বুঝতে পারছো এর মধ্যে কিন্তু সরীসৃপের বৈশিষ্ট্য, এবং যেমন পা দাঁত সরীসৃপের মতো, আবার চঞ্চু আছে, ডানা আছে, পুচ্ছ পাখনা আছে পাখির মতো। তাহলে দেখো আমরা এখান থেকে কী প্রমাণ পাবো যে সরীসৃপ থেকে পাখির এবং স্তন্যপায়ীর উৎপন্ন হয়েছে। এই যে সরীসৃপ থেকে যে স্তন্যপায়ী হয়েছে সেই জীবাশ্মটি আমরা পাইনি, এটাকেই বলা হচ্ছে মিসিং লিঙ্ক। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরবর্তী ক্লাসে আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।